আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জেএসটি ভর্তি পরীক্ষা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের মধ্যে আমরা বাংলার যেই গুরুত্বপূর্ণ যে টপিক আছে অর্থাৎ 18 বছর বয়স এবং নব্য লেখকদের প্রতি নিবেদন, অর্থাৎ তোমাকে জিএসটি বলছে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, বাট পরীক্ষা হলে গেলে দেখা যাচ্ছে যে তোমার সংক্ষিপ্ত সিলেবাসের বাইরেও প্রশ্ন করা হয়। তো তারই ধারাবাহিকতায় সেই বিষয়কে আমরা মাথায় রেখে আজকে ক্লাসটা আমরা সাজিয়েছি। দ্রুত তোমরা ক্লাসে জয়েন হও। আজকে ক্লাসটা শেয়ার দিলে কিন্তু তোমাদেরকে আমরা আজকে ক্লাসে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তো এই পিডিএফটা পড়লে আজকে ক্লাসটা করলে আশা করি তোমরা 100% প্রস্তুতি গোছাতে পারবে। তো দ্রুত একটু জয়েন হয়ে যাও। আর তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই, খুব সতর্ক হয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাবে এরা। এই তো হ্যাঁ, অনেকে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছো। একটু দ্রুত যুক্ত হও। আর যুক্ত হওয়ার পরে আমাদের একটু পেজে একটা মেসেজ দিয়ে জানাও যে ভাইয়া তোমার জাস্ট কমেন্ট করে বলো যে ভাইয়া সব কিছু ঠিক আছে, পরে আমি শুরু করছি তোমাদের সাথে। ওকে, তাহলে ভাই আমরা শুরু করছি। তো আমরা আজকে যেই টপিকগুলো আমরা তোমাদের সাথে দেখবো বা আলোচনা করব, তার মধ্যে আমরা নব্য লেখকদের প্রতি নিবেদন একটা গদ্য পড়ব, এর পাশাপাশি আমরা 18 বছর বয়স কবিতাটা পড়ব, এর পাশাপাশি আমরা আরও একটা সন্ধি বিচ্ছেদ দেখার চেষ্টা করব যেগুলো জিএসটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো আমরা জাস্ট ক্লাসের মধ্যে ঢুকছি। তো জাস্ট একটু শেয়ার করে দিবা ভাইয়ারা, আমরা ক্লাসটা খুব সুন্দর মতো এনজয় করব। দেখো তাহলে আজকের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে লেখকের মত, অর্থাৎ নব্য লেখকদের প্রতি নিবেদন। যিনি লেখক আছেন ওই লেখক ওই লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত, অর্থাৎ যারা নতুন লেখক আছেন তাদের প্রতি লেখক বলেছেন যে লেখা যদি ভালো হয় তাহলে কোনটা নিশ্চিত। ওকে তাহলে আমরা একটু জাস্ট ওয়েট করি ভাইয়া, আমরা দেখতেছি। একটু দেখো একটু উত্তরটা। আচ্ছা এটা হ্যাঁ, ওটা করে দাও তাহলে আমরা বলি। এখানে তো এটা আছে, এটা জাস্ট একটু ওয়েট করো, বা আমরা তোমাকে দিচ্ছি। তাই একটু টেকনিক্যাল ত্রুটি হয়েছে, আমরা তোমাদের এখানে সংশোধন করে দিচ্ছি ভাইয়ারা। আচ্ছা এটা হ্যাঁ, ওকে তারপর আমরা ওকে ভাইয়া, আমরা এখন চলে আসছি। আমরা আজকের যেই কোশ্চেনগুলো দেখবো, জাস্ট একটু ওয়েট করো, আমাদের সবগুলো শো করবে এখনই। এই তো হয়ে গেছে ভাইয়া। তো দেখো ওকে ভাইয়া, তাহলে আমরা এই যে প্রশ্নগুলো যেগুলো ছিল একটু ত্রুটির কারণে আমরা আবার সংযুক্ত হয়েছি। দেখো ভাইয়া, তো এই যে লেখকদের প্রতি লেখা ভালো হলে কোনটি নিশ্চিত, সেটা হচ্ছে ভাইয়া আমরা জানি খ্যাতি আপনি আসবে। তো এই যে প্রশ্নটা আমরা পেলাম, এগুলো যদি তুমি একটু জাস্ট কারেকশন করতে পারো বা নিজে যাচাই করতে পারো, বিবেচনা করতে পারো, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। তাহলে আমরা পাচ্ছি লেখকদের প্রতি লেখা ভালো হলে কোনটি আসে, সেটা হচ্ছে খ্যাতি আপনি আসবে। অর্থাৎ তুমি যদি ভালো কিছু করো, তুমি ভালো কিছু করলে তোমার সম্মানটা অবশ্যই আপনি আসবে। মনে করো তুমি একটা কাজ করেছো, কিছু কাজটা যদি ভালো হয় তাহলে সেই কাজের ভালো সম্মান বা ফলাফলটা তোমার কাছে কি আপনি
চলে আসবে। সেই কথা কি লেখক উল্লেখ করে বলেছেন বা উদ্দেশ্য করে বলেছেন। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো ভাই পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা, সেটা হচ্ছে কি শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ। অর্থাৎ আজকের ক্লাসে বলেছিলাম তোমার সাথে সন্ধি আলোচনা করবো। সন্ধি নিয়ে মধ্যে এই শীতার্ত শব্দটা বিভিন্ন পরীক্ষা আসে, তো সেই কথাকেই বিবেচনা করে আমরা শীতার্ত শব্দটা দিয়েছি। এই শীতার্ত যে শব্দটা আছে, এই শীতার্ত শব্দটার যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কিরকম হবে দেখি। তোমরা যারা জানো তারা একটু জাস্ট কমেন্ট করে বলো যে ভাই শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদটা কি হবে। হ্যাঁ, তারপর দেখো এই শীত এই তো দেখো জাস্ট চিন্তা করো এটা কেমন হবে বা কিভাবে হয় সেটা খেয়াল করো। ওকে ভাই, তাহলে এই শীতার্ত যে শব্দটা আছে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ যদি আমি করি, এই যে আর্ত যে শব্দটা আছে, এই আর্ত যে শব্দটা আছে বা রেপ যেখানে তুমি পাবা বা ঋত, জাস্ট খেয়াল করে ঋত যেখানে শব্দটা তুমি পাবা, এই ঋত শব্দটা যখন তুমি পাবা তখন এই আর্ত যখন ঋত পেলে হয় আর্ত, কি হবে আর্ত হয়। আর ঋত বা আর্ত মানে একটার পরবর্তী আরেকটা হয়, তখন তুমি যে ঋত বা আর্ত পাবা। এখানে দেখো শীতার্ত সরেয়া রেফ পড়েছে তো আর্ত দেওয়া আছে, এর পরিবর্তে তুমি কি লাগাবা ঋত লাগাবা, এই যে এটা লাগাবা, এটা লাগালে তোমার কি হবে শীতার্ত। কি হবে ভাইয়া শীতার্ত। তাহলে আমি এই সঠিক উত্তর পাচ্ছি শীত যোগ ঋত। তো খেয়াল রাখবা এই সন্ধি বিচ্ছেদ গুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একটু স্মরণ রাখবা। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো আমাদের এখনো সেদিন হয় নাই, কোন দিন। এখন নব্য লেখকদের প্রতি নিবেদন যে কবিতা গদ্যটা আছে, সেই গদ্য যখন আমরা পড়ি বা জানি তখন আমাদের কাছে আমাদের এখনো সেই দিন হয় নাই। এখন কোন দিনটা হয় নাই, তোমরা যারা গল্পটা পড়েছো তাদের কাছে ইজি মনে হবে যে আমাদের এখনো সেই দিন হয় না যেই দিন টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন এখনো আসে নাই, বা সম্মানী ছাড়াই, সম্মানী বা টাকা ওই একই কথা, সম্মানী ছাড়া সুসাহিত্য রচনা করার দিন এখনো আসে নাই, সুশিক্ষার প্রভাবে সাহিত্য রচনা করার দিন এখনো আসে নাই, শিক্ষা ছাড়াই সুসাহিত্য রচনার দিন এখনো আসে নাই। জাস্ট একটু চিন্তা করো, আর যারা গল্পটা পড়ে তাদের কাছে তো ইজি মনে হবেই অবশ্যই। হ্যাঁ, তাহলে দেখো এই যে গল্পটা আমরা পড়ছি বা দেখতেছি সেটা হচ্ছে কি, এই যে আমাদের এখনো সেই দিন হয় নাই, এখন কোন দিনটা আমাদের এখনো হয়নি সেটা চিন্তা করতে হবে। এখন লেখক আমাদের কি বলেছেন, লেখক আমাদের বলেছেন যে টাকার বিনিময়ে লেখার দিনটা আমাদের এখনো আসে নাই। তুমি যদি ভাই একটা জিনিস শিখে, তুমি যেমন করে একটা জিনিস শিখছো, শিখার পর যদি সাথে সাথে কাজে লাগাই দাও, কাজ করতে যাও, যদি টাকা ফিডব্যাক তুমি তখন পাবা না। তোমাকে আগে শিখতে হবে, ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জন হবে, এন্ড দেন তুমি টাকা ইনকাম করতে পারবা। এখন তুমি যদি শিখে সাথে সাথে কি করতে যাও, টাকা ইনকাম করার জন্য লেগে পড়ো, তাহলে কিন্তু তোমার এই লেখক বলেছেন আমাদের এখন সেই দিন হয় নাই। কোন দিন হয় নাই, আমরা লেখা শিখছি বা লেখা ফেসবুকে পোস্ট করা শিখছি, বাট খাতা কলমে পত্র পত্রিকায় ছাপানো বা আমার লেখা ছাপাবে এরকম যোগ্যতা আমার এমন লেখার বা কোয়ালিটি এখন আসে নাই। তো দেখো তো এই সঠিক উত্তর পাচ্ছি কি আমরা, এটা টাকার বিনিময় তোমার হচ্ছে সাহিত্য রচনার দিন এখন আসে নাই। পরে আসি, দেখো ভাইয়া এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা যেটা ছোট করে দেখি তাহলে দেখা যাবে, এই যে দেখা যাবে এটা, এই যে এটা হচ্ছে এরকম। দেখো এই সংযম যে শব্দটা আছে এর সন্ধি বিচ্ছেদটা কি হবে, সংযম শব্দটার সন্ধি বিচ্ছেদটা কি হবে একটু চিন্তা করো। সংযম যে শব্দটা আছে এই সংযম শব্দটার সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে কিরকম হতে পারে বা কিভাবে হবে। দেখো এই সংযম যেটা আছে আমরা জানি সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুসারে অনুস্বর, তাহলে কি থাকলে ভাইয়া অনুস্বর, জাস্ট হ্যাঁ অনুস্বর থাকলে কি হবে, অনুস্বর থাকলে হবে কি হবে ভাইয়া অনুস্বর। জাস্ট তুমি যদি দেখো অনুস্বর থাকে, জাস্ট মার্কার, হ্যাঁ অনুস্বর থাকলে কি হবে, আচ্ছা অনুস্বর, এই দেখো অনুস্বর থাকলে, অনুস্বর জাস্ট চিন্তা করো, জাস্ট তুমি চিন্তা করো অনুস্বর যখন থাকবে এই অনুস্বরের পরিবর্তে আমরা কি লাগাবো, ম লাগাবো, কি লাগাবো ভাইয়া ম লাগাবো। তার অনুস্বর যেখানে আছে তার কি লাগাবো দেখো তো সংযম। এখন চিন্তা করো এই যে এখানে ম আছে, অনুস্বর ম আছে, এখানেও ম আছে, এখন দুই জায়গায় ম, এই দুটাতেই ম আছে, এখন কারেক্ট কোনটা হবে, কারেক্ট কোনটা হবে চিন্তা করো। যখন দেখবা এই সমযোগ জম যেখানে দেওয়া আছে, সমযোগ জম সংযম, এখন খেয়াল করো এই সংযম, এই দেখো চিন্তা করবো অনুস্বর পরিবর্তে কি হবে ম হয়, অনুস্বর পরিবর্তে ম হয়। এখন এখানেও ম হয়েছে, এখানেও ম হয়েছে, এখন আর এর অ্যান্সার কোনটা হবে, এই যে এটা হবে, এটা হবে। কারণ কি ভাইয়া, এটা কারণ হচ্ছে এখানে কি আছে হসন্ত আছে, কি আছে ভাইয়া হসন্ত হয়, তার মানে কি এটা সঠিক উত্তর, খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তোমরা অনেকে উত্তর দিয়ে দিয়েছো খ নাম্বার। ওকে ভাইয়া পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি, বা পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। ওকে এই যে দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা মৃত্যুঞ্জয়ের অমার্জনীয়, এখানে আছে 82 থেকে আসছে, কি আসছে ভাইয়া 82 থেকে প্রশ্নটা আসছে। তো 82 গল্প থেকে যারা পড়ছো তারা ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 82 গল্প দ্বারা যারা যেটা বুঝিয়েছেন সেটা তোমরা অবশ্যই জানো। তো এই যে 82 যে গল্পটা আছে এই গল্পটার মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ, অমার্জনীয় জিনিসটা কি ভাইয়া, অমার্জনীয় জিনিস হচ্ছে অমার্জনীয় মানে যেটাকে মার্জনীয় করা যায় না বা মাপ করা যায় না বা ক্ষমাযোগ্য না। তাহলে আমরা পেলাম এই অমার্জনীয় অপরাধ মানে হচ্ছে যেটা ক্ষমাযোগ্য না।
অমার্জনীয় অপরাধ, দ্যাট মিনস ক্ষমাযোগ্য না। তো এরকম অপরাধ কোত্থেকে আসলো বা কোত্থেকে হলো? তো এই যে মৃত্যুঞ্জয়ের অপরাধ কোনটা যেটা ক্ষমা করা যোগ্য না? বিলাসী গল্পের মতে মৃত্যুঞ্জয় যে অপরাধ করেছে ওই অপরাধটার মানে কোন অপরাধটা ক্ষমা করা যোগ্য না বা অমার্জনীয় কোনটা? এটা কি বিলাসীর হাতে লুচি খেয়েছে, এইটা কি অনেক বড় অপরাধ হয়ে গেছে যেটা ক্ষমা করা যোগ্য না? নাকি হচ্ছে বিলাসীর হাতে সন্দেশ খেয়েছে? চিন্তা করা যায়, সন্দেশ খেলে সেটা কি অমার্জনীয় অপরাধ? তারপর দেখি বিলাসীর হাতে মাংস খেয়েছে, এটা কি অমার্জনীয় অপরাধ? নাকি বিলাসীর হাতে ভাত খেয়েছে? কোনটা, কোন জিনিসটা মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ যেটা মানে ক্ষমা করা যোগ্য না? এটা ক্ষমা করা যোগ্য না কোনটা হতে পারে? এখন তোমরা যা জানো, তোমরা অনেকে উত্তর দিয়েছো ডি নাম্বারটা, এই তো গুড, ইসলামের পথে এসো। তারপর হচ্ছে সুস্মিতা, সুমন্তা, সবাই বলছো যে বিলাসীর হাতের ভাত খাওয়ার কারণে তোমার হচ্ছে এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের একটা অমার্জনীয় অপরাধ যেটা ক্ষমা করার যোগ্য না, ক্ষমা করার যোগ্য না। ওকে ভাইয়া, তার পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, এই তো পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটা, এই যে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, একটু জাস্ট হয়ে গেছে। এই পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, যশের জন্য, যশ মানে কি? যশ মানে হচ্ছে খ্যাতি, সম্মান, এগুলা। তো যশ মানে কি বললাম? যশ মানে হচ্ছে খ্যাতি বা সম্মান। যশ মানে হচ্ছে খ্যাতি বা সম্মান। হ্যাঁ, যশ মানে খ্যাতি, সম্মান। সম্মানের জন্য লিখলে কি হবে? যদি আমি একটা জিনিস সম্মানের জন্য লিখি, আমি একটা জিনিস লিখবো বা একটা জিনিস করবো যেটা দেশের মানুষের উপকার হয়। আর আমি যদি চিন্তা করি আমি যে জিনিসটা করবো, এই জিনিসটা করলে দেশের মানুষ আমাকে সম্মান করবে, কদর করবে, এ আমাকে এটা বলবে, সেটা বলবে, আমার নামে পোস্ট দিবে, আমার নামে অনেক কিছু বলবে। এই চিন্তাগুলো যদি তুমি লেখো তাহলে কি হবে? বা সম্মানের জন্য যদি আমি লিখি তাহলে কি হবে? লেখকের মধ্যে কি হতে পারে? যশ হবে। যদি আমি সম্মানের জন্য লিখি তাহলে আমার সম্মান হবে, সম্মানিত হব, বা অর্থ হবে, টাকা আসবে, বা লেখা ভালো হবে। যদি আমি সম্মানের জন্য লিখি তাহলে লেখা ভালো হবে, নাকি হচ্ছে লেখা ভালো হবে না? লেখা ভালো হবে না। কোনটা হতে পারে? যদি আমি সম্মানের জন্য লিখি তাহলে আমার কি হতে পারে? লেখা ভালো হতে পারে, অর্থ আসতে পারে, যশ হবে, বা হচ্ছে লেখা ভালো হবে না। এখন কোনটা হতে পারে? লেখকের মতে সঠিক উত্তরটা কি হবে? হ্যাঁ, সঠিক উত্তরটা কি হবে? যশ হবে, অর্থ হবে, নাকি হচ্ছে আসলে উত্তরটা বলে দেয়। উত্তরটা হচ্ছে কি ভাই? উত্তর হচ্ছে লেখা ভালো হবে না, লেখা ভালো হবে না। তো সঠিক উত্তর আমরা পাচ্ছি লেখা কি হবে না? ভালো হবে না। যদি আমি সম্মানের জন্য কিছু লিখি তাহলে লেখাটা ভালো হবে না, আলটিমেটলি দেখা যাবে যে এটা সাস্টেনেবল হবে না, এটা এক পর্যায়ে মানুষ ভুলে যাবে। হ্যাঁ, ভুলে যাবে। আর মানুষের জন্য করলে আসলে অবশ্যই কিছু বড় কিছু হবে। পরে দেখি ভাই, এই যে এটা আসছি, দেখো পরে হচ্ছে রচনার দ্বিতীয় অনুচ্ছেদে, অর্থাৎ এই নব্য লেখকদের প্রতি নিবেদন, এই রচনার মধ্যে দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন? খুবই স্পেশাল একটা কোশ্চেন। কিসের জন্য, মানে কিসের জন্য লিখতে বারণ করেছেন? লেখা দরকার নাই, এমন একটা জিনিস যেটার জন্য কি বলছেন? লেখক বলছেন নিষেধ, ওটার জন্য তোমার লিখবা না, ওটার জন্য তোমার লিখবা না। এখন ওই জিনিসটা কি? ওই জিনিসটা এটা কি? ওটা কি যশ, সম্মানের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, না ব্যক্তি স্বার্থের জন্য? লেখকের মতে তোমার হচ্ছে লেখক বলেছেন কি জন্য তোমার লিখবা না, কি জন্য তোমার লিখতে পারবা না বা লিখতে বারণ করেছে। কোনটা? সম্মান, টাকা, ক্ষমতার, নাকি স্বার্থের? কোনটা সঠিক উত্তর? দেখি তোমরা সাথে বলছো, রিফাত বলছো, হ্যাঁ জহিরুল ইসলাম, রিফাত, আবার ভাবে বলতেছো, এই তো গুড। হ্যাঁ, এই নাম্বারটা যশের জন্য বলছো। সঠিক উত্তর কি ভাই? সঠিক উত্তর টাকার জন্য, অর্থাৎ টাকার জন্য লিখতে লেখক বারণ করেছেন। টাকার জন্য লিখতে কি করছেন? লেখক বারণ করেছে যে তোমার টাকার জন্য কি করবে না, লিখবা না। তো সঠিক উত্তর আমরা পাচ্ছি যে টাকার জন্য। কিসের জন্য ভাইয়া? টাকার জন্য। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা, নেরার আত্মীয়রা, অর্থাৎ নেরা মৃত্যুঞ্জয়ের বন্ধু, এই নেরার আত্মীয়রা তার স্বামীর সাথে কত বছর নির্ভয়ে ঘর করেছিলেন? অর্থাৎ কোনো ঝামেলা নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। নেরার আত্মীয়রা, অর্থাৎ নেরার আত্মীয়রা যারা ছিল ওই তারা স্বামীর সাথে, নেরার আত্মীয় অর্থাৎ ওই মহিলাটা স্বামীর সাথে কত বছর নির্ভয়ে ঘর করেছিলেন? এটা কি 22 বছর, এটা কি 22 বছর, 23 বছর, 24 বছর, না হচ্ছে 25 বছর? কয় বছর ভাইয়া? ওটা কত বছর যে নেরার আত্মীয় স্বামীর সাথে যে ঘর করেছিলেন ওটা আলটিমেটলি কত বছর? 10, 22, 23, 24, নাকি 25 বছর? একটু কমেন্টে বলো ভাইয়া যে 22, এটা কি 22 বছর, এটা কি 23 বছর, নাকি 24 বছর, নাকি হচ্ছে 25 বছর? কয় বছর? 25 বছর। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে দেখো ভাইয়া, এটা হচ্ছে 25 বছর। অর্থাৎ একটা মানুষের সাথে 25 বছর নির্ভয়ে, কোনো ভেজাল নাই, কোনো ঝগড়া নাই, কোনো গালামন্দ নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হতাশা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, এরকম নির্ভয়ে সংসার করেছেন কয় বছর? 25 বছর। কয় বছর?
25 বছর। তো ন্যাড়ার আত্মীয় সংসার করেছে কয় বছর ভাইয়া? 25 বছর। পরে আসি, পরে হচ্ছে দেখো এই তন্নি যে শব্দটা আছে, এই তন্নি শব্দটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তন্নি শব্দটা যদি সন্ধি বিচ্ছেদ করি, আমরা জানি সন্ধির নিয়মে যদি কোনো শব্দে ব ফলা থাকে, কি থাকে ভাইয়া? ব ফলা থাকে, তখন তার পরিবর্তে তার পরিবর্তে আমরা কি দেই? রস্যকার দেই। কি দেই? রস্যকার ব্যবহার করি। রস্যকারটা হচ্ছে এটা। এখন দেখো তো এখানে কি আছে ভাইয়া? বফলা আছে। এখানে কি আছে? বফলা আছে। এখন যেহেতু এখানে বফলা আছে, এখানে যেহেতু কি আছে? বফলা আছে, এখন বফলা পরিবর্তে আমি কি দিব ভাইয়া? রস্যকার দিব। এখন রস্যকারে কোথায় দিব? এখন আমরা জানি দেখো এই বফলা কার সাথে আছে? নয় সাথে আছে। তাহলে নয় সাথে কি দিব? রস্যকার দিব। তো দিলাম রস্যকার। পরে কি আছে? যদি নয় সাথে রস্যকার দেই, রস্যকার দিয়ে দেয়, পরে কি থাকবে? দীর্ঘই থাকবে। কি থাকবে? দীর্ঘই থাকবে। তো দীর্ঘ কি আর থাকবে? হ্যাঁ, এখন দেখো তো নু ন হবে আছে, এখানে দুইবার হবে না, এখানে ন দুইবার, এটাও হবে না, এটাও ন দুইবার, এটাও হবে না, এখানে ন একবার, তার মানে এটা সঠিক। এখানে দীর্ঘই আছে, এখানে দীর্ঘ ছিল, ন ছিল, বফলা পরিবর্তে রস্যকার দিলাম। তার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা। তো তনু প্লাস দীর্ঘই, তার সঠিক উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, আমরা পেয়ে গেছি, সবাই বলে দিয়েছ যে সঠিক উত্তর হচ্ছে এটা। ওকে ভাইয়ারা, এখন তার পরবর্তী আমরা কোশ্চেন চলে আসি। তাহলে আমরা দেখতে পেলাম যে বফলা থাকলে তার পরিবর্তে কি হচ্ছে? তার পরিবর্তে হচ্ছে আমার রস্যকার হচ্ছে। যেমন আমরা বলি স্বল্প। কি বলি ভাইয়া? স্বল্প। এখন এই স্বল্প যে শব্দটা আছে, এই স্বল্প শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? তোমরা একটু কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই স্বল্প যে শব্দটা আছে, এই স্বল্প শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে। কমেন্টে একটু বলে দাও, কষ্ট করে কমেন্টে বলে দাও যে স্বল্প শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে। ওকে, তারপর আসি দেখো ভাইয়া, তারপর আসি এই বনস্পতি। এই যে বনস্পতি যে শব্দটা আছে, এই বনস্পতি শব্দটা যদি আমি সন্ধি বিচ্ছেদ বা ভেঙে লিখি, তাহলে কিরকম হবে? বনস্পতি। দেখো তো এই বনস্পতি শব্দটা হচ্ছে নিপাতনে সিদ্ধ একটা সন্ধি। এটাকে যদি আমি করি তাহলে কিভাবে হবে? এটা হচ্ছে এই বনযোগপতি। এটা কোনো রুলস মানবে না, এটাও সঠিক উত্তর। এটা সঠিক উত্তর হচ্ছে এটা। তো বনযোগপতি, এটাকেই আমরা বলছি বনস্পতি। তো বনস্পতি সন্ধি বিচ্ছেদ হচ্ছে এই যে বনযোগপতি। কিছু আছে, শব্দ আছে যেগুলো কোনো রুলস নিয়ম মানবে না, জাস্ট এগুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, তার সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। তার সঠিক উত্তর হচ্ছে বনস্পতি, সঠিক উত্তর হচ্ছে বনযোগপতি। আমরা একটু কমেন্ট করে বলো তো ওই সুযোগ অল্প, এই তো একজন বলছো, সুস্মিতা বলছো সুযোগ অল্প, মানে এই তো গুড। ওকে ভাইয়া, এখন পরবর্তী কোশ্চেনে চলে আসি। লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত? অর্থাৎ নব্য লেখকদের প্রতি নিবেদন। এই গল্পের লেখক যিনি আছেন তিনি বলেছেন তোমার লেখা যদি ভালো হয় তাহলে কোনটা আপনি আসবে? অর্থ আপনি আসতে পারবে নাকি টাকা? অর্থাৎ টাকা কি আমার লেখা যদি ভালো হয়, টাকা কি আপনি আসবে? হতে পারে না। আমার লেখা ভালো হয়েছে, মানুষ পছন্দ করেছে, আমার বই কিনেছে, তারপরে আমার অর্থ টাকাটা অটোমেটিক্যালি চলে আসবে, হতে পারে এটা। পরে হচ্ছে অলংকার আপনি আসবে, হতে পারে, এটাও সঠিক হতে পারে। বা খ্যাতি আপনি আসবে, এটাও হতে পারে। পাশাপাশি প্রকাশক যিনি বই ছাপাবেন তিনিও কি করতে পারেন? আপনি আসতে পারেন, সবগুলো হতে পারেন। বাট এখানে বলছে লেখক কোনটা বলেছেন? হ্যাঁ, লেখক কোনটা বলেছেন একটু কষ্ট করে বলো। লেখক কোনটা বলেছেন? অর্থ আপনি আসবে, অলংকার আপনি, খ্যাতি আপনি, নাকি প্রকাশক আপনি আসবে? খেয়াল করো তো, লেখকের মতে কোনটা আপনি আসবে? সেটা হচ্ছে খ্যাতি। অর্থাৎ যে খ্যাতিটা বা সম্মান যেটার জন্য আমরা লিখি বা লিখে থাকি, এই সম্মানটা আপনি আসবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার লেখা যদি ভালো হয় তাহলে আমার সম্মানটা বা খ্যাতিটা আপনি নিজে আসবে, কাউকে ফোর্স করতে হবে না। হ্যাঁ, পরে আসি দেখো এই সুধীন্দ্র শব্দটা আছে, এই সুধীন্দ্র যে শব্দটা আছে, এই শব্দটা সন্ধি বিচ্ছেদ যদি আমি করি তাহলে কিভাবে হবে? এই সুধীন্দ্র শব্দটা সন্ধি বিচ্ছেদ হতে খুব সহজ। সুধীন্দ্র শব্দটার এই সুধি যে শব্দটা আছে, এটা জন্মগতভাবে এরকম সুধি। কি ভাইয়া? সুধি। এখন সুধি ধর পরে, এখন সুধি কোন জায়গায় আছে, তার মানে এটা হবে না, তাহলে দুইটার থেকে যেকোনো একটা হতে পারে, তাই না? সুধীন্দ্র যে শব্দটা আছে, ইন্দ্র, আমরা জানি ইন্দ্র শব্দটা সবসময় দীর্ঘার দিয়ে, কি দিয়ে ভাইয়া? দীর্ঘার দিয়ে, রসিকার দিয়ে। ইন্দ্র শব্দটা কি দিবে? রসিকার দিয়ে। এখন ইন্দ্র শব্দটা কি দিয়ে? রসিকার দিয়ে। তাহলে ইন্দ্র এইভাবে আর সুধি এইভাবে, সবসময় এইভাবে। তাহলে আমরা পেলাম সুধি যোগ ইন্দ্র কোথায় আছে? এই সুধি যোগ ইন্দ্র হচ্ছে এখানে, খ নাম্বারটা। তার সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, সুধি যোগ ইন্দ্র। ওকে, ঠিক আছে। পরে আসি 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে কি দেখো, বাংলা সন্ধি কয় প্রকার? খুব ইজি কোশ্চেন। বাংলা সন্ধি কয় প্রকার? তোমাকে কিন্তু বলো নাই যে তৎসম সন্ধি কয় প্রকার, এখানে বলছে বাংলা সন্ধি কয় প্রকার। বলো তো দেখি, বাংলা সন্ধি কয় প্রকার? বাংলা সন্ধি কয় প্রকার হতে পারে? বাংলা সন্ধি কয় প্রকার? এখানে আবার বলে দিচ্ছি
এখানে কিন্তু বলে নাই যে তৎসম সন্ধি কয় প্রকার, এটা কিন্তু বলে নাই। তৎসম সন্ধি কিন্তু বলে নাই, এখানে বলছে বাংলা সন্ধি কয় প্রকার, 2 প্রকার, 3, 4, 5, কয় প্রকার বাংলা সন্ধি কয় প্রকার? হ্যাঁ একদম বলছো, ঠিক আছে, একদম বলছে হ্যাঁ 2 প্রকার, ঠিক আছে। একটা 2 প্রকার, এটা কি কি ভাই? বাংলা সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরসন্ধি, এটা স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যদি বলতো তৎসম সন্ধি কয় প্রকার, তাহলে বলতাম 3 প্রকার, ঠিক আছে। তাহলে উত্তর আমরা পেলাম 2 প্রকার, উত্তর আমরা পেলাম 2 প্রকার। আচ্ছা আসে পরে আসে উচ্ছ্বাস। কি বললাম? উচ্ছ্বাস। যে উচ্ছ্বাস যে শব্দটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, হ্যাঁ, এই থেকে প্রশ্ন আসতে পারে। উচ্ছ্বাস, উচ্ছ্বাস যে শব্দটা আছে, এই শব্দটার সন্ধি বিচ্ছেদটা কি হবে? উচ্ছ্বাস। এখন এই উচ্ছ্বাস যে শব্দটা আছে, এটা সন্ধি বিচ্ছেদ যদি আমি করি বা জানি, যখন যুক্ত বর্ণ দুইটা ব্যঞ্জন যুক্ত থাকবে, কি থাকবে? যুক্ত থাকবে, তখন তার পরিবর্তে আমরা কি দেব? খণ্ডত দেব। কি দিব? খণ্ডত। তো ঠিক আছে, তার মানে কি খণ্ডত কোথায় কোথায় আছে? তো দুইটা বর্ণ একসাথে আছে, তাহলে এটা রাইট, এটা রাইট, বা এটা ভুল, এটাও ভুল, দুইটা ভুল হবে, তাহলে এই দুইটা রাইট, এই দুটো থেকে যে কোনো একটা হবে। এখন দেখো তো, খেয়াল করো তো, উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানটা কিভাবে লিখি আমরা? শ্বাস বানান কখন এইভাবে লিখি? শ্বাস বানান কখন এইভাবে লিখি? যেভাবে এইভাবে লিখি আমরা শ্বাস বানান, নাকি এভাবে লিখি? দেখো তো, শ্বাস বানান কিভাবে লিখি? এভাবে লিখি না? বিশ্বাস। শ্বাস বানান কিভাবে লিখি? এভাবে লিখি। তার মানে সঠিক উত্তর কি? অবশ্যই এটা। তার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, উচ্ছ্বাস। এর সঠিক সন্ধি হচ্ছে উদ্যোগ শ্বাস। ওকে, পরে আসি। দেখো ভাইয়া, পরে কি? অসুস্থ, অর্থাৎ অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিলেন? অর্থাৎ যখন তিনি অসুস্থ ছিলেন, তখন মৃত্যুঞ্জয় কতদিন তোমরা হচ্ছে অচেতন অবস্থায় ছিলেন, চেতনা ছিল না বা জাগ্রত ছিলেন না, কতদিন তিনি কোমায় ছিলেন আর কি, কোমায়। বলতো 10 থেকে 15 দিন, নাকি 7-8 থেকে 8 দিন, 8 থেকে 10 দিন, নাকি 15 থেকে 20 দিন? কতদিন সময় মৃত্যুঞ্জয় অসুস্থ থাকাকালীন অচেতন অবস্থায় ছিলেন? তোমাদের কাছে প্রশ্ন, ঝটপট একটু কমেন্টে জানাবা যে ভাইয়া মৃত্যুঞ্জয় কতদিন অসুস্থ অবস্থায় অচেতন ছিলেন? 10 থেকে 12 দিন, 15 দিন, 15 থেকে 20 দিন, 8 থেকে 10 দিন, নাকি 7 থেকে 8 দিন? কমেন্টে জানাবা যে ভাইয়া এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। তোমাদের বলে দিচ্ছি, এই সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন, 10 থেকে 15 দিন মৃত্যুঞ্জয় তোমার হচ্ছে অসুস্থ থাকাকালীন অচেতন অবস্থায়, কি অবস্থা ভাইয়া? অচেতন অবস্থায় ছিলেন হচ্ছে মৃত্যুঞ্জয় 10 থেকে 15 দিন। তো সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী প্রশ্ন কি ভাইয়া? ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? দেখো, মানে এখানে বলা হয়েছে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাই রাখা বাসি ফুলের মতো, মানে একজনকে ব্যক্তিকে উল্লেখ করা, বা এখানে পরোক্ষভাবে একজন ব্যক্তিকে বলা হয়েছে যে ফুলটা হচ্ছে বাসি ফুল। কি ফুল? বাসি ফুল। এখন বাসি ফুলটা কে? বাসি ফুলটা কি? ওটা কি বিলাসী, খুরা, ন্যাড়া, নাকি মৃত্যুঞ্জয়? বলো তো দেখি। যে ঠিক যেন তোমার হচ্ছে ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? কার সম্পর্কে বলা হতে পারে? হ্যাঁ একদম বলছো, রিফাত বলছো এই নাম্বারটা, সুস্মিতা, ঠিক আছে, আলাউদ্দিন বলছো হ্যাঁ এই নাম্বারটা। তাহলে সঠিক উত্তর আমরা ধরতে পারছি, এটা হচ্ছে কি? বিলাসী। তো বিলাসীকে বলা হয়েছে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। কিসের ফুলের মতো? বাসি ফুলের মতো। তাহলে আমরা এটা পেলাম যে বাসি ফুলের মতো এখানে বলতে বোঝানো হয়েছে বিলাসীকে মিন করা হয়েছে। পরে দেখো ভাইয়া, পরে দেখি, অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে? অর্থাৎ যখন আমরা অর্থের উদ্দেশ্যে লিখবো, বা টাকা পাওয়ার উদ্দেশ্যে যখন আমরা লিখবো, টাকা লাগবে, টাকা চাই, এই উদ্দেশ্যে যখন আমরা লিখবো, তখন দেখা যাবে যে কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, বা কোনটা সবচেয়ে বেশি হয়ে ওঠে। সেটা হচ্ছে চুরি করার প্রবৃত্তি, নাকি হচ্ছে স্বার্থসাধন প্রবৃত্তি, হিংসাত্মক প্রবৃত্তি, না হচ্ছে লোকরঞ্জন, মানে লোক দেখার জন্য লেখালেখি করা? কোনটা হতে পারে লেখকের মতে? অর্থাৎ যদি আমি অর্থের উদ্দেশ্যে লিখি, তাহলে আমার কোনটা বাড়তে পারে, কোনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেটা কি হতে পারে? সেটা কি? লোকরঞ্জন প্রবৃত্তি। সঠিক উত্তর হচ্ছে এই লোকরঞ্জন প্রবৃত্তি। আবার বলে দিচ্ছি ভাইয়া, সঠিক উত্তর হচ্ছে লোকরঞ্জন প্রবৃত্তি। তাহলে আমরা পেলাম যে লোকরঞ্জন প্রবৃত্তি যদি আমি অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের এটা প্রবল বাড়তে সম্ভাবনা আছে। ওকে ভাইয়া, পরে দেখি, পরে আসি যে প্রবন্ধ অনুসারে কোথায় অনেক টাকার জন্য লেখে এবং টাকাও পায়? কোন জায়গায় অনেক টাকার জন্য লেখে, দিন শেষে তারা টাকাও পায়ও বেশি? হ্যাঁ, এটা কোন জায়গায়? এটা কি এশিয়া মহাদেশে, এটা কি ইউরোপ মহাদেশে, এটা কি আফ্রিকা, নাকি অস্ট্রেলিয়া মহাদেশে? এটা কোন মহাদেশে হতে পারে যে মহাদেশের মধ্যে তোমার হচ্ছে লিখলে টাকা পায়, বা টাকার জন্য লিখে আবার টাকা পায়ও বেশি? হ্যাঁ, টাকা পায় তারা। এটা কোন মহাদেশ? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, নাকি অস্ট্রেলিয়া মহাদেশ?
এই তো হ্যাঁ তোমরা বলছো এটা হচ্ছে কি মহাদেশ, এই তো খ নাম্বার, মানে খ নাম্বার বলতে বোঝাচ্ছ যে ইউরোপ মহাদেশ, অর্থাৎ ইউরোপ মহাদেশের মধ্যে এই জন্য লেখলে টাকার জন্য লেখে এবং টাকা বেশিও পায়, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ ভাইয়া? এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। ওকে ভাইয়া, ইউরোপ মহাদেশ পেলাম। পরবর্তী প্রশ্নে চলে আসি 19 নাম্বার। 19 নাম্বার বলা হয়েছে তারুণ্য ও যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কি হিসাবে কামনা করেছেন? অর্থাৎ তারুণ্য ও যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনে কি হিসাবে তোমার হচ্ছে কামনা করেছেন? চালিকা শক্তি হতে পারে, বিদ্যুৎ শক্তি হতে পারে, প্রধান সম্পদ হতে পারে, মেরুদণ্ড হতে পারে। কোনটা? তোমার হচ্ছে এর মতে, সুকান্ত ভট্টাচার্যের মতে তোমার হচ্ছে তারুণ্য ও যৌবন শক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কি হিসাবে কামনা করেছেন? চালিকা শক্তি, বিদ্যুৎ শক্তি, প্রধান সম্পদ নাকি মেরুদণ্ড? কোনটা? এই তো হ্যাঁ একদম বলছো ক নাম্বার। ইসরাত বলছো 19-এর ক হবে, রিফাত বলছো 19-এর ক। হ্যাঁ তাহলে আমরা ধরে নিচ্ছি সঠিক উত্তর হচ্ছে কি চালিকা শক্তি, অর্থাৎ এটা হচ্ছে তারুণ্য যৌবন শক্তি, এটা হচ্ছে কি শক্তি বা চালিকা শক্তি হিসাবে কামনা করেছেন। পরে আসি, পরে হচ্ছে কি সুকান্ত ভট্টাচার্য যিনি সুকান্ত ভট্টাচার্যের জন্য নিচের কোনটি ব্যতিক্রম? মানে এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে একটা ব্যতিক্রম। কোনটা ব্যতিক্রম? তোমার বুঝতে হবে, তোমার যাচ করতে হবে, ফলতে হবে যে কোনটা ব্যতিক্রম। বা একটু কষ্ট করে বলো যে সুকান্ত ভট্টাচার্যের জন্য নিচের কোনটি একটু ব্যতিক্রম? একটু ব্যতিক্রম, ছাড়পত্র, হরতাল, ঘুম নেই আর কি বলেছে পূর্বাশা বা পূর্বাভাস আর কি। আর সুকান্ত ভট্টাচার্যের জন্য নিচের কোনটি একটু ব্যতিক্রম? কোনটা ভাইয়া? এটা কি ঘুম নেই, পূর্বাভাস নাকি ছাড়পত্র নাকি হরতাল? হ্যাঁ এই যে তোমরা বলো, একদম বলে দিয়েছো অলরেডি। হ্যাঁ সুস্মিতা বলছো 19-এর ক, তাহলে এটা কি ভাবে? আচ্ছা দেখি, এই যে খ নাম্বার, 20-এর খ নাম্বার, 20-এর কি হবে? হরতাল। হরতালটা হচ্ছে ব্যতিক্রম, বা ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, এগুলো সবগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের, বা এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি? এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে হরতালটা মনে না, ওকে আমরা পেলাম, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। পরে এই যে এটা পারবা, আশা করি তোমাদের কাছে এটা ইজি মনে হবে, এটা সহজ মনে হবে। স্বরবর্ণে অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি? বলো। স্বরবর্ণের মধ্যে এখানে বলছে স্বরবর্ণ কয়টা ভাইয়া? স্বরবর্ণ মোট হচ্ছে 11টা। কয়টা ভাইয়া? 11টা। 11টা বর্ণের মধ্যে অর্ধমাত্রা কয়টা? অর্ধমাত্রা আছে মাত্র একটা। কয়টা ভাইয়া? একটা। কয়টা? একটা। এখানে বলছে কি অর্ধমাত্রা প্লাস মাত্রাহীন। এখন তাকাও, তাহলে অর্ধমাত্রা কয়টা ভাই? একটা। সেটা কি ভাই? যে রি। এটা কি ভাই? রি। এখন দেখো তো প্রথম এক আছে কোথায়? প্রথম এক আছে কোথায়? এখানে নাই, এটা ভুল। এখানেও নাই, এখানেও নাই, তার মানে কি এখানে সঠিক, এটা সঠিক। তার মানে অর্ধমাত্রা হচ্ছে একটা, মাত্রাহীন হচ্ছে 4টা। কয়টা হলো তাহলে? 5টা। আর বাকি হচ্ছে পূর্ণমাত্রা কয়টা হবে তাহলে? 6টা। শেষ। তাহলে আমরা পাচ্ছি যে একটা হচ্ছে অর্ধমাত্রা, মাত্রাহীন হচ্ছে 4টা। কয়টা? 4টা। ওকে তাহলে পরে এটা আমরা উত্তর পেয়ে গেছি ভাইয়া। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কবিতায় 18 বছর বয়স কথাটি, 18 বছর বয়স কথাটি কতবার রয়েছে? 6 বার, 7 বার, 8 বার, 9 বার? 18 বছর বয়স কবিতাটি, 18 বছর বয়স, এই বয়স শব্দটা বা 18 শব্দটা কতবার রয়েছে? 6 বার, 7 বার, 8 বার, 9 বার? 6, 7, 8, 9 কোনটা হবে? 6, 7, 8 আর 9। সঠিক উত্তরটা কি হবে তোমাদের কাছে জানতে চাচ্ছি। দেখো তো 18 বছর বয়স যে কবিতার আছে, ওকে একদম বলো দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে কবিতা 18 বছর বয়স কথাটি কতবার বলা হয়েছে? 6, 7, 8। উত্তর হচ্ছে কি? উত্তর বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8 বার। কয়বার ভাইয়া? 8 বার। আচ্ছা 8 বার 18 বছর বয়স কবিতার মধ্যে এই কথাটা উল্লেখ আছে বা রয়েছে। ওকে উল্লেখ আছে বা রয়েছে। তারপর আসি দেখো 23 নাম্বারটা। 23 নাম্বার হচ্ছে 18 বছর বয়সের জন্য কোনটি প্রযোজ্য নয়? 18 বছর বয়সের জন্য কোনটি প্রযোজ্য নয়? কোনটা? দেখো তো রক্তদানে পূর্ণ, স্টিমারের মতো চলা, নাকি তুফান ছুটানো, নাকি হচ্ছে আত্মার মুক্তি? আত্মার মুক্তি কোনটা প্রযোজ্য নয়? 18 বছর বয়স কবিতায় নিজের কোনটি কি নয়? প্রযোজ্য না বা যায় না, ওই বয়সে যায় না বা ওই বয়সের সাথে মিলে না। কোনটা? হ্যাঁ 23-এর ঘ নাম্বার, আত্মার মুক্তি। এটা বলছো আত্মার মুক্তি। 18 বছর বয়সের জন্য কোনটি প্রযোজ্য নয়? হ্যাঁ আলাউদ্দিন বলছো আত্মার মুক্তি, ইসরাত বাহান বলছো আত্মার মুক্তি।
হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে বলো ভাইয়া 18 বছর বয়সের কবিতার জন্য কোনটি প্রযোজ্য নয়? আত্মার মুক্তি, তুফান ছোটানো, স্টিমারের মতো চলা, রক্তদানের মতো পূর্ণ। হ্যাঁ, এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এই যে তোমার হচ্ছে এটা আত্মার মুক্তি। তোমরা কি বলছো? হ্যাঁ, আত্মার মুক্তি। সঠিক উত্তর হচ্ছে আত্মার মুক্তি। পরে আসিবে আমরা, পরে 24 নাম্বার আছে এই যে বছর। এই বছর শব্দটা সঠিক ব্যুৎপত্তি কোনটি, বা এই বছর শব্দটা কোন শব্দ থেকে আসছে? কোন শব্দ থেকে আসছে, এটা হচ্ছে প্রশ্ন। এই বছর শব্দটা কোন শব্দ থেকে আসছে তোমাদের কাছে প্রশ্ন। তোমরা একটু বলো তো দেখি, এই বছর শব্দটা কোন শব্দ থেকে আসতে পারে? নাকি বৎসর থেকে আসছে, নাকি বছর থেকে আসছে, বছর থেকে, নাকি হচ্ছে বছর থেকে আসছে? কোনটা সঠিক উত্তর কি হতে পারে? চিন্তা করো তো দেখি যে বছর শব্দটা সঠিক ব্যুৎপত্তি অর্থ কোনটা বা শব্দ কোনটা? এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বছর থেকে আসছে। কি থেকে আসছে ভাইয়া? বছর থেকে আসছে। এই শব্দটা কি থেকে আসছে? এই বছর থেকে বছর শব্দটার উৎপত্তি। তাহলে আমরা পেলাম বছর শব্দটার উৎপত্তি হচ্ছে বছর। ওকে, 25 চলে আসছি। 25-এ বলা হয়েছে ভাইয়া অধম্য এই বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার সকল হাতিয়ার, প্রয়োজনীয় পেশি শক্তি, প্রয়োজনীয় অর্থ, নাকি অদম্য প্রাণ শক্তি? কোনটা হতে পারে? যে এই অদম্য এই বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার সকল হাতিয়ার, প্রয়োজনীয় পেশি শক্তি, প্রয়োজনীয় অর্থ, নাকি হচ্ছে অদম্য পেশি শক্তি বা প্রাণ শক্তি? কোনটা হতে পারে? এই বয়সের মধ্যে কোনটা আছে যেটা থাকলে বিভিন্ন দুর্বিপাক বা সমস্ত দুর্যোগ কি করা যায়? মোকাবেলা করা যায়। কোনটা সঠিক উত্তর হতে পারে বা কোনটা অপশনের সাথে মিলতে পারে? এই তো, হ্যাঁ বসো, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সুস্মিতা বলছো 4 নাম্বার। সুস্মিতা বলছো অধম্য প্রাণ শক্তি। তো সঠিক উত্তর আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অধম্য প্রাণ শক্তি, 4 নাম্বারটা। তাহলে অদম্য প্রাণ শক্তি থাকলে আমাদের সমস্ত দুর্যোগ এবং মোকাবেলা করার, দুর্বিপাক মোকাবেলা করার শক্তি আমাদের আছে, থাকবে। ওকে, তারপর দেখি 26 নাম্বার। 26 নাম্বার বলা হয়েছে কোন বাক্যটি শুদ্ধ বা কোন বাক্যটা শুদ্ধ। দেখো 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এখন একটি গোপনীয় কথা বলি, একটা গোপন কথা বলি, একটা গোপন কথা, একটি গোপন মূর্ধন্য দেওয়া কথা বলি, একটি গুপ্ত কথা বলি। 4টা অপশনেই একই কথা মিন করতেছে, বাট বানানগুলো, শব্দ ভান্ডারগুলো বা হচ্ছে বাক্যের একটা ভুল আছে। ভুলটা কোথায় বা এখানে শুদ্ধ কোনটা হবে? হ্যাঁ, একদম বলে দিচ্ছ 26-এর এ হবে। 26-এর এ হবে। বলো, একটু কমেন্ট করে বলো ভাইয়া 26-এর কোনটা হবে? কোনটি শুদ্ধ বাক্য, কোনটি শুদ্ধ বাক্য? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন বলি যে একটা গোপন কথা বলি, ইট ইজ ভুল, ইট ইজ রং। যখন আমরা বলবো যে একটি গোপনীয় কথা বলি, তো দিস রাইট। দেখো তো এটা কি? তাহলে এটা গোপনীয় শব্দটা সঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে একটি গোপনীয় কথা বলি। এটা গোপন কথা বলি না, গোপন কখনো হয় না, একটি গোপনীয় হয়। হ্যাঁ, আর গোপন মানেটা সবসময় দন্তন্য দিয়ে হয়, আর গুপ্ত কথা এটা না, বাট হবে কি গোপনীয় কথা। তার সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। ওকে, তারপর দেখি আমার পরবর্তী কোশ্চেন, এই যে 27 নাম্বার কোশ্চেন যেটা আছে। দেখো 27 নাম্বার কোশ্চেনে যদি তুমি একটু তাকাও, দেখো 27 নাম্বার বলা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। এই যে একটা বাক্য, এই বাক্যটির নিম্নরেখা, অর্থাৎ এই পুরস্কার আর অপরিষ্কার, খেয়াল করো দুটো শব্দ, একটা হচ্ছে পুরস্কার আর হচ্ছে অপরিষ্কার। এই দুইটা শব্দ, পুরস্কার আর অপরিষ্কার, এই দুইটা শব্দের পদে দন্তস্ব আর মূর্ধন্য-ষ, দন্তস্ব আর মূর্ধন্য-ষ ব্যবহারের প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি ভুল। মানে এই বাক্যের মধ্যে যেটা দেওয়া আছে, দেখো তো, খেয়াল করো তো, এই বাক্যের মধ্যে পরিষ্কার, এখানে দন্তস্ব, এখানে দন্তস্ব দেওয়া আছে, দুই জায়গায় দন্তস্ব দেওয়া আছে। এই দুইটা দন্তস্বের মধ্যে একটা ভুল দেওয়া আছে। এখন ভুল কোনটা? ভুল কোনটা? এটা কি প্রথমটি অশুদ্ধ, মানে প্রথমটা ভুল দ্বিতীয়টা শুদ্ধ, নাকি হচ্ছে প্রথমটা শুদ্ধ দ্বিতীয়টা অশুদ্ধ, মানে দ্বিতীয়টা ভুল, নাকি দুটোই অশুদ্ধ, নাকি দুটোই অশুদ্ধ? কোনটা? তোমার দেখি তো, এখানে পুরস্কার যে বানানটা দেওয়া আছে, অপরিষ্কার যে বানানটা দেওয়া আছে, দুইটা বানানের মধ্যে একটা সঠিক একটা ভুল আছে। আর কোনটা সঠিক কোনটা ভুল বলো? হ্যাঁ, একদম বলছো। হ্যাঁ, একদম বলছো, ইস্ত্রাজান বলছো 27-এর খ নাম্বারটা, মানে এই প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ, মানে ভুল। হ্যাঁ, দ্বিতীয়টি ভুল বলতেছো। তো দেখি আমরা, তাহলে আমরা একটু দেখি যে আসলে কি হচ্ছে না হচ্ছে। দেখো তো, আমাদের বাংলা বানান নিয়ম অনুসারে যদি দেখি আমরা, রস্যিকার অথবা রস্যুকার এরপরে সবসময় কি হয়? মূর্ধন্য ষ হয়। আবার বলছি, রস্যিকার অথবা রস্যুকার এরপরে কি হবে? মূর্ধন্য ষ হবে।
রস্যিকার অথবা রস্যকার, এরপর কি হবে মূর্ধন্য স হবে। এখন মূর্ধন্য স খেয়াল করো, মূর্ধন্য স কোন জায়গায় আছে? মূর্ধন্য সটা আছে বা এই যে এখানে, খেয়াল করো এই যে এখানে মূর্ধন্য স, এখানে দেখো তো এখানে রস্যিকার আছে, এই যে এই স এর আগে, এই স এর আগে কি আছে? রহ আছে, র এর সাথে রস্যিকার আছে নাই, রস্যিকার আছে নাই, তার মানে এটা কি দন্ত স হবে, তার মানে এটা রাইট, মানে প্রথমটা শুদ্ধ। পরে দেখি অপরিষ্কার যে বানানটা দেওয়া আছে, এখানে দন্ত স আছে বা দন্ত স এর কি আছে? রস্যিকার আছে, রসিকা থাকলে কি হবে? মূর্ধন্য স, তার মানে কি এখানে দন্ত স দেওয়া, হরকত ছিল মূর্ধন্য স, তার মানে এটা ভুল। তার মানে কি প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল, তার মানে প্রথমটা শুদ্ধ, দ্বিতীয় অশুদ্ধ। তার সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। ওকে, পেরেছো তোমরা ভাইয়া? পরে আসি দেখো খনার বচন। কি বচন ভাইয়া? খনার বচন প্রধানত কি সংক্রান্ত? খনার বচন প্রধানত কি সংক্রান্ত বলো তো দেখি। এই খনার বচনটা আসলে কি সংক্রান্ত বিষয় বা কি সংক্রান্ত হতে পারে? খনার বচন, খনার বচন হচ্ছে আমরা জানি খনার বচন হচ্ছে কৃষি রিলেটেড, কৃষি রিলেটেড মানে কৃষি সম্পর্কে আলোচনা করে বা বিষয়বস্তু করা হয়। তো 28-এর পাইলাম আমরা খনার বচন, দ্যাট মিনস কৃষি। হ্যাঁ, খনার বচন দ্যাট মিনস কৃষি, কৃষিকে বোঝায়। হ্যাঁ, ওকে, তারপর নিলাম এটা পরবর্তী প্রশ্নে আসি, যে এখানে বলা হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম, সরি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হবে। হ্যাঁ, জন্ম কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? এটা কি পালি, সংস্কৃত, তো উড়িয়া নাকি হচ্ছে বঙ্গ কামরূপী? কোনটা, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? তোমরা বলো একটু কমেন্ট করে যে ভাইয়া বাংলা ভাষার জন্ম হচ্ছে নিচে 4টা অপশন থেকে কোনটার মধ্যে থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী, উড়িয়া, সংস্কৃত নাকি পালি? হ্যাঁ, একদম বলছো বঙ্গ কামরূপী। এটা উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে এই বঙ্গ কামরূপী, মানে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী থেকে। আর যদি বলা হয় বাংলা ভাষার বোন, বাংলা ভাষার বোন কোনটা? তাহলে হচ্ছে উড়িয়া হবে। হ্যাঁ, উড়িয়া, আসাম, এগুলো হচ্ছে বাংলা ভাষার বোন। ওকে ভাইয়া, পরে 30 নম্বরে আসি। 30 নম্বর এখানে বলা হয়েছে যে ভাষার মূল উপাদান কোনটা? যদি উপাদান বলে প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে ধ্বনি। কি হবে ভাইয়া? উপাদান। যদি উপাদান থেকে প্রশ্ন করা হয় তাহলে উত্তর কি হবে? বা ধ্বনি হবে। শেষ, উপাদান বললেই হবে, উত্তর হবে ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার মূল উপাদান ধ্বনি। পরে আসি ভাষা শিক্ষার সফলতম পর্যায় হচ্ছে লেখা। সফলতম পর্যায় কোনটা ভাইয়া? ভাষা শিক্ষার সফলতম পর্যায় মানে তুমি যখন লিখতে পারবা তখন তোমাকে কি ভাষা শিখতে তুমি সফল হয়েছো, তার মানে কি লেখা হচ্ছে ভাষা শিখার মানে সফলতম পর্যায়। লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন হচ্ছে বাংলা হরফ, প্রথম বাংলা হরফ কে তৈরি করেন? প্রসন্ন কর্মকার, পঞ্চানন কর্মকার, মনোরহ কর্মকার নাকি হচ্ছে পাচুরাম কর্মকার? বলো এখানে বাংলা হরফ অর্থাৎ প্রথম বাংলা হরফ কে তৈরি করেন? প্রসন্ন কর্মকার, তারপর হচ্ছে পঞ্চানন কর্মকার, মনোরহ কর্মকার নাকি হচ্ছে পাচুরাম কর্মকার? এই তো হ্যাঁ, তোমরা অনেকেই বলে দিয়েছো যে পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। ওকে ভাইয়া, তাহলে আমরা আজকের যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা শেয়ার দিয়েছ তোমাদেরকে বলছি তার আমাদের পেজে একটা মেসেজ দিবা যে ভাই আমরা শেয়ার দিয়েছি, স্ক্রিনশট দিবা যে আমরা এই গ্রুপে শেয়ার দিয়েছি বা আমার আইডিতে শেয়ার দিয়েছি, আমরা তোমাকে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর বিশেষ করে তোমাদের বলতে চাই পরীক্ষার হাতে গোনার সময় আছে মাত্র 6 থেকে 7-8 দিন সময় আছে তোমার হাতে। 6 থেকে 7 দিন তোমাকে এমনভাবে পড়তে হবে, নিজেকে গুছাতে তৈরি করতে হবে যাতে করে বিশ্ববিদ্যালয় তোমাকে একটি আসন নিশ্চিত করে দিতে পারে বা একটা আসন তোমাকে দিতে পারে। হ্যাঁ, তুমি এমন ক্যাপাবিলিটি অর্জন করো। আর শেষ মুহূর্তে সবাইকে বলি যে এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, পরীক্ষা দাও, নিজেকে যাচাই করো। শেষ মুহূর্তে তোমার প্রধান কাজ হচ্ছে এটা। আর আমাদের এক্সাম বেচ চালু আছে, জাস্ট আমাদের এক্সাম বেচে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তুমি যদি চাও যে আমাদের গুচ্ছ হাইবোর্ডের এক্সাম বেচে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে, তাহলে আমাদের পেজে ইনবক্স করো, আমরা তোমাকে ইনভাইট করবো, আমরা এনরোল করে নেব ইনশাল্লাহ। তো আশা করি আজকে যে লেকচার পড়াগুলো ছিল সেগুলো তোমরা আয়ত্ত করতে পারছো, বুঝতে পারছো। তো আমি আজকে আর দীর্ঘায়িত করছি না, তোমাদের সাথে পরবর্তী আরো লাইভ ক্লাস হবে, আরো কথা হবে, আরো আড্ডা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।